আসসালামু আলাইকুম। আমরা সামনের এইচএসসি পরীক্ষার জন্য বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। তো আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের যেটা প্রাণীর পরিচিতি চ্যাপ্টার, আমাদের সেকেন্ড চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড 2022-এ আসা হাইড্রা ডিসিকিউট আমরা সলভ করব। আমরা সলভিংয়ে চলে যাব। উদ্দীপকে হাইড্রা এর বহিত্বক এবং অন্তরকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান। এই কোষগুলো নামের দিক থেকে কিছু মিল ও কিছু অমিল রয়েছে। ঠিক আছে, হাইড্রার বহিত্বক অন্তরক নিয়ে কথা বলেছে এবং হাইড্রার কোষগুলো নিয়ে এখানে কথা বলেছে। ঠিক আছে, চলন কি? অন্তঃকোষীয় পরিপাক বলতে কি বুঝো? প্রাণীটির বহিত্বকের তুলনায় মানে হাইড্রার বহিত্বকের তুলনায় অন্তত যে কোষগুলো অনুপস্থিত সেগুলো বর্ণনা। যেমন আমরা জানি হাইড্রার বহিত্বকে পেশি আবরণী কোষ থাকে, জনন কোষ থাকে, নিউরোসাইট থাকে, এবং এগুলো যে বহিত্বকে থাকে অন্ততকে থাকে না সেটা কিন্তু আমরা কমন সেন্স খাটিয়ে বুঝতে পারি, সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। আর এই অনুপস্থিত যে কোষগুলো, যে তিনটা কোষ, সেগুলো আমরা বর্ণনা দিব। আর খতে বলা হয়েছে উদ্দীপকের প্রাণীটির দেহে বিদ্যমান দুটি কোষ স্তরের পার্থক্য, যে অন্ততক আর বহিত্বক আছে। বহিত্বক মানে এপিডার্মিস, অন্ততক গ্যাস্ট্রোডার্মিস, সেগুলো পার্থক্য আমরা দেখব। এই দুটো কোষ স্তরের পার্থক্য আমরা দেখব। তো ছিল আমাদের উদ্দীপক আর প্রশ্ন সম্পর্কিত আলোচনা। এখন আমরা সলভে চলে যাই। তার আগে অবশ্যই থেকে লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাই তোমার নিয়মিত সলভ ক্লাসগুলো পাবে। তাহলে এখন শুরু করি। কতে বলেছিল চলন কি? চলন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার দ্বারা জীবদেহ নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত হয়। খুবই সিম্পল একটা প্রক্রিয়া। অবশ্যই নিজ দেহকে স্থানান্তরের যে প্রক্রিয়া, সেটাই হলো চলন। হতে আমাদেরকে অন্তঃকোষীয় পরিপাক ব্যাখ্যা করতে হবে। অন্তঃকোষীয় মানে কি? অন্ত মানে ভিতরে, তাহলে কোষের অভ্যন্তরে যে খাদ্য গহ্বরে খাদ্যবস্তুর পরিপাক হয় তাই অন্তঃকোষীয় পরিপাক। মানে কোষের অভ্যন্তরে যে খাদ্যের পরিপাক, সেটাই অন্তঃকোষীয় পরিপাক। অন্ত দিয়ে আমরা বুঝতে পারি। হাইড্রার অন্ততকের ক্ষণপ্রযুক্ত কোষগুলো সিলেন্ট্রনে ছোট ছোট খাদ্য কণাগুলোকে ফেগোসাইটোসিস প্রক্রিয়া গ্রহণকরণ করে। এটা যেহেতু হাইড্রা রিলেটেড একটা প্রশ্ন উদ্দীপক, তাই আমরা এখানে হাইড্রার যে অন্তঃকোষীয় পরিপাক সেটাই বলছি। হাইড্রার অন্ততকের ক্ষণপ্রযুক্ত কোষগুলো সিলেন্ট্রনে ছোট ছোট খাদ্য কণাগুলোকে ফেগোসাইটোসিসের প্রক্রিয়ায় গ্রহণকরণ করে। মানে এগুলো তখন কোষের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, যেটা আমরা বললাম যে কোষের ভিতরে খাদ্য কণাগুলো ঢুকে গেল, মানে কোষের ভেতরে খাদ্য গহ্বর গঠিত হলো। খাদ্য গহ্বর প্রথমে আম্লিক ও পরে ক্ষারীয় মাধ্যম ধারণ করে। সাইটোপ্লাজমে বিদ্যমান বিভিন্ন এনজাইম খাদ্য গহ্বরে প্রবেশ করে এই কোষের ভিতরে যে খাদ্য গহ্বর তৈরি হলো সেখানে প্রবেশ করবে আর বিভিন্ন ধরনের খাদ্যকে পরিপাক করবে। যেমন ট্রিপসিন পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, লাইপেজ স্টার্চ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, অ্যামাইনো সরল শর্করাকে গ্লুকোজে পরিণত করে। মানে যেটা আমরা অন্যান্য প্রাণীতে দেখি সেরকমই হবে। তো সেখানে ক আর খ। গতে আমাদেরকে যে বলা হয়েছিল যে আমরা দেখেছিলাম যে বহিত্বক আর অন্ততকের মধ্যে তিন ধরনের কোষের পার্থক্য রয়েছে। এই তিন ধরনের কোষ বহিত্বকে পাওয়া যায় কিন্তু অন্ততকে পাওয়া যায় না। সেগুলো হলো, আমরা জানি এমনিতে যে কোষগুলো থাকে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ, আবরণী কোষ। কিন্তু এই পেশি আবরণী কোষ, জনন কোষ আর নিউরোসাইট, এই তিনটা শুধুমাত্র বহিত্বকে পাওয়া যায়, অন্ততকে পাওয়া যায় না। কারণটা কি? কারণটা হলো, চিন্তা করো, পেশি আবরণটা তো অবশ্যই বহিত্বকেই থাকবে। যেহেতু এটা আবরণ তৈরি করছে তাই এটা দেহের বাইরের দিকেই থাকবে। জনন কোষ এগেইন, তখন আমাদেরকে পুংগেমিট বা স্ট্রিগেমিট মানে স্পার্ম আর এগ এগুলোকে রিলিজ করতে হবে হাইড্রার ক্ষেত্রে। তখন কিন্তু হাইড্রা দেহের ভেতরে যদি এই কোষগুলো থাকে তাহলে কিন্তু এটা বাইরে রিলিজ হতে সমস্যা হবে। তাই যেহেতু বহিত্বকে এই জনন কোষে থাকে, তাই এগ বা স্পার্ম খুব সহজে রিলিজ করতে পারে এবং গেমিটগুলো খুবই সহজে রিলিজ করতে পারে, তাই এটা বহিত্বকেই থাকে। নিউরোসাইট একইভাবে চলনে সাহায্য করছে, খাদ্য ধরায় সাহায্য করছে, আত্মরক্ষায় সাহায্য করছে। তার মানে কিন্তু এটা অবশ্যই বাইরের দিকে থাকতে হবে যেন চলনে সাহায্য করতে পারে, খাদ্য ধরতে পারে, শিকারে সাহায্য করতে পারে, আত্মরক্ষায় সাহায্য করতে পারে। তাই তিনটা কিন্তু আমরা কমন সেন্স খাটালে বুঝতে পারি যে এই তিনটা বাইরের দিকে থাকবে, দেহের বাইরের দিকে থাকবে, মানে এটা বহিত্বকে থাকবে। তো এই কোষগুলো বর্ণনা যদি আমরা দেখি, পেশি আবরণী কোষ এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় এটা আকারে বড় এবং সংখ্যায় অধিক। কোষগুলো কোণাকার বা নাসপাতি আকৃতির এবং এপিডার্মিসের মেসোগ্লিয়ার উপরে, যেটা কিনা মধ্যস্তর এপিডার্মিস আর কেশোডার্মিসের মাঝখানে মেসোগ্লিয়া, তার উপরে থাকে। প্রতিটি কোষের একটি বড় নিউক্লিয়াস, অনেকগুলো গহ্বর এবং আদর্শ প্রাণী কোষে উপস্থিত সকল অঙ্গাণু এতে বর্তমান থাকে। প্রতিটি কোষের বাইরে প্রশস্ত প্রান্তে এক সারি গোলাকার মিউকাস দানা থাকে।
কোষের ভিতরে সরু প্রান্তের দুপাশে প্রসারিত অভিক্ষেপ দেখা যায় এবং এই যে সেগুলোকে আমরা পেশি লেজ বা পেশি প্রবর্ধক বলি। পেশি লেজে সুতার মতো মায়োনিম থাকে। আর কোষিকায় কোষগুলো বড় ও চাপা এবং কোষগুলো নিউরোব্লাস্ট ধারণ করে পেশি আবরণ কোষগুলো বিভাজনে সক্ষম। তাই কাজটা কি? যেহেতু আবরণী, তার মানে অবশ্যই দেহ আবরণ তৈরিতে সাহায্য করে। মিউকাস দ্বারা নিঃসৃত রস ক্রিটিক্যাল গঠনে অংশ নেয় ও দেহকে পিচ্ছিল রাখে। নিউরোব্লাস্ট ধারণ করে, যেটা আমরা আগেই দেখেছি। নিউরোব্লাস্টে কিন্তু নিউরোসাইটে পরিণত হয়। তারা বুঝতেই পারছি পেশি আবরণী কোষের নিউরোপ্লাস্ট এবং এটা থেকে নিউরোসাইট। তাই একের মধ্যে দুই হয়ে যাচ্ছে এখানে। প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। আমাদের টিস্যু যেমন সংকোচন প্রসারণ হয়, তেমন হাইড্রার ক্ষেত্রেও হয়। এবং এই সংকোচন প্রসারণ ঘটিয়ে পেশির মতো কাজ করে প্রাণীর চলন, খাদ্য গ্রহণ ইত্যাদিতে সাহায্য করে। মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশ নেয়। জোড়ন কোষ, যেটা আমরা শুরুতেই বললাম, জোড়ন কোষ কেন বাইরে থাকবে? এইসব কোষ জোড়নাঙ্গে অবস্থান করে। জোড়ন কোষ দু ধরনের, শুক্রাণু ও ডিম্বাণু। পূর্ণ শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াসযুক্ত মস্তক, সেন্ট্রোলযুক্ত একটি সম্পূর্ণ মধ্যখণ্ড ও একটি লম্বা লেজ, মানে স্পার্ম আমরা সাধারণত যেরকম জানি এরকমই। আর পরিণত জীবাণুটি বড় ও গোল হয় এবং এর সাথে 3টি পোলার বোর্ড যুক্ত থাকে। এটা একটা অন্যরকম ইনফরমেশন, যেটা আমরা আগে হয়তো পড়িনি। এই ইনফোটা মনে রাখলেই হবে, বাকি তো আমরা জানি শুক্রাণু ডিম্বাণু সম্পর্কে। এবং এটা অবশ্যই জোড়ন কোষ, যেহেতু এটা অবশ্যই জোড়নে অংশগ্রহণ করবে, তাই এটা কাজ আলাদা করে মনে রাখার কিছু নেই। নিউরোসাইট আমরা আগেই বলেছি এর কাজ কি, কেন বাইরে থাকবে। কত ছাড়া বহির্তকার সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষে ফাঁকে ফাঁকে, যেটা আমরা বললাম শুরুতে, পেশি আবরণী কোষে এই নিউরোসাইট আমরা দেখতে পাই। এটা অবশ্যই বাইরেই থাকবে, বহির্তকেই থাকবে। পদতলে থেকে তো লাভ নেই, তাই না? কারণ এটা তো তখন ট্রিগারও হচ্ছে না, এটা খাদ্য ধরতে সাহায্য করতে পারছে না, আত্মরক্ষাতেও সাহায্য করতে পারছে না, তাই পদতলে থেকে লাভ নেই। তাই সৃষ্টিকর্তা সৃষ্টি থেকে বুঝতে পারি যে কতটা সূক্ষ্মভাবে সব চিন্তা করা। পদতলে যখন নিউরোসাইট থেকে লাভ নেই, তাই পদতলে নিউরোসাইট নেই। কোষগুলো গোল, ডিম্বাকার বা পেয়ালাকার হতে পারে। কোষের মুক্ত প্রান্তে ক্ষুদ্র দৃঢ় সঙ্গে নিউরোসিল থাকে। এটা হলো ট্রিগারটা, যে ট্রিগারটাতে ট্রিগার করলে এই পেছনের সুতাটা, সেটা নেমাটোসিস থলিতে থাকে, সেটা নিক্ষিপ্ত হয়। গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। এই নিউরোসিলে যখন ধাক্কা লাগে এই ট্রিগারে, তখন এই অপারকুলাম খুলে যায় আর সুতাটা বের হয়ে আসে। আদর্শ নেমাটোসিস্টে সুতার করে 3টি বড় কাটার মতো বার্ব থাকে এবং যে গহ্বরটা থাকে, থলিটা থাকে, সেটা হিপনোটক্সিন নামক বিষাক্ত রসে পূর্ণ থাকে। অবশ্যই আত্মরক্ষায় সাহায্য করে, শিকার করতে সাহায্য করে। আর পরিস্ফুটনরত নিউরোসাইট, যেটা কিনা বলতে যায় বেবি নিউরোসাইট, সেটাকে নিউরোব্লাস্ট বলে। হাইড্রার কাজ আমরা আগেই বলেছি, শিকারে সাহায্য করে, চলনে সাহায্য করে, আত্মরক্ষায় সাহায্য করে, কোনো বস্তু আঁকড়ে ধরতে সাহায্য করে। নিউরোসাইটের শ্রেণীতাত্ত্বিক গুরুত্বও রয়েছে। বিভিন্ন প্রাণীকে শ্রেণীতে ভাগ করতে গেলে কিছু বৈশিষ্ট্য আমাদের লাগে, তাই হাইড্রাকে হাইড্রার শ্রেণীতে ফেলতে হলে নিউরোসাইটটা অনেক ইম্পর্টেন্ট। হাইড্রাকে আমরা যে শ্রেণীভুক্ত করেছি তার পিছনে এই নিউরোসাইটটা একটা ইম্পর্টেন্ট রিজন, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক শ্রেণীভুক্ত করার ক্ষেত্রে। এটাই নিউরোসাইটের শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব। তো সেখানে গয়েস হোক ক্ষতে যদি দেখি, আমাদেরকে বলা হচ্ছে 2টি স্তরের পার্থক্য লিখতে হবে। আমরা অলরেডি এটা আলোচনা করেই ফেলেছি বলতে গেলে, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস এবং এদের মধ্যকার কোষেগুলার। আমরা ছোটো করে যদি দেখে নিই পার্থক্যটা, এপিডার্মিস ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন, আর অবশ্যই বহি মানে বাইরেই থাকবে। গ্যাস্ট্রোডার্মিস মতথক, এটা এন্ডোডার্ম থেকে উৎপন্ন। আমরা জানি গ্যাস্ট্রোডার্মিসকে কিন্তু এন্ডোডার্মিসও বলা হয়, তাই বুঝতে পারছি এন্ডোডার্ম থেকে উৎপন্ন। এবং দেহের ভেতরের দিকে সিলিন্ডারে ঘিরে অবস্থান করে। যেহেতু অন্ত, তার মানে অবশ্যই ভিতরেই থাকবে, খুবই স্বাভাবিক। পুষ্টিকোষ, ক্ষণপ্রযুক্ত কোষ ও ফেলজাযুক্ত কোষ দেখা যায় না, কিন্তু এই গ্যাস্ট্রোডার্মিসে ক্ষণপ্রযুক্ত ফেলজাযুক্ত কোষ পুষ্টির কাজে নিয়োজিত হয়। কিউটিকল, পেশি আবরণী কোষের নিঃসৃত রসের সৃষ্টি হয়। আর এই এপিডার্মিসে কিউটিকল পেলেও গ্যাস্ট্রোডার্মিসে আমরা কিউটিকল পাবো না। নিউরোসাইট, এগেইন আমরা যেটা শুরুতেই দেখলাম, নিউরোসাইট থাকবে এটাতে। ডার্মিসে গ্যাস্ট্রোডার্মিসে নিউরোসাইট নেই। যৌনাঙ্গ আবারও যেটা আমরা দেখেছি অলরেডি, এপিডার্মিসে যৌনাঙ্গ থাকবে, গ্যাস্ট্রোডার্মিসে নেই। এপিডার্মিসের কাজ হলো দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, আর গ্যাস্ট্রোডার্মিসের মতো পুষ্টির কাজে নিয়োজিত থাকে। যেমন আমরা দেখেছি যে এই যে শুরুতে দেখেছি পুষ্টিকোষ দেখা যায় গ্যাস্ট্রোডার্মিসে, তার মানে এটা পুষ্টির কাজে নিয়োজিত থাকে বেশি। তো এই ছিল আমাদের সলভ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি মনে হয় তোমাদের ভিডিওটা উপকার থেকে লাইক দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, কোনটা কোন প্রশ্ন জানাবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো যদি মনে হয় উপকার হবে। আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলে তোমরা আমাদের ফেসবুক পেজেও আমাদের সব ভিডিও পেয়ে যাবে। আর তোমরা আমাদের স্ক্রিনে দেখানো প্লেলিস্টে থেকে বায়োলজি, কেমিস্ট্রি সব কাজ দেখতে পারো, তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। দিস ইজ নেক্সট টাইম।